Assalamu alaikum. This is our first lecture of CSE 4-9 Formal Languages and Compilers course. And the topic is Introduction to Compilers. আমরা সবাই জানি যে before a program can be run, it first must be translated into a form in which it can be executed by a computer. কারণ আমরা যে প্রোগ্রামটা লিখি সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কম্পিউটারের সাহায্যে এক্সিকিউট করার জন্যই আমরা লিখি। দ্যাট মিনস আমরা যে কাজটা করতে চাই সেটা কম্পিউটার করে দিবে, এই জন্য আমরা প্রোগ্রামটা লিখি। এখন এই প্রোগ্রামটা যদি কম্পিউটার বুঝতেই না পারে তাহলে তার পক্ষে এক্সিকিউট করা সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা যে প্রোগ্রামটা লিখি সেটাকে ট্রান্সলেট করার প্রয়োজন হয়, কারণ কম্পিউটার বা মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝে আমরা প্রোগ্রামটা সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখি না। আমরা অনেকটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, যেমন সি, জাভা, C++, C# এনিথিং, এগুলো সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো আমরা যে ফর্মে লিখি এই ফর্মটা কম্পিউটার বুঝতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে বা এই প্রোগ্রামটাকে ট্রান্সলেশনের প্রয়োজন হয়, অ্যান্ড দ্য সফটওয়্যার সিস্টেমস দ্যাট ডু দিস ট্রান্সলেশন আর কল্ড কম্পাইলার্স। আমরা সবাই কম্পাইলার ইউজ করে আসছি অনেকদিন যাবত, তাই না? সেখানে প্রোগ্রাম লিখি, দেন প্রোগ্রামটা কম্পাইল করি, দেন রান করি। সো এই কম্পাইলারটা হচ্ছে এমন একটা সফটওয়্যার সিস্টেম যেটা একটা প্রোগ্রামকে ট্রান্সলেট করে। বেসিক্যালি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে, ঠিক আছে? তো আমরা এই কোর্সে ডিফারেন্ট ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরস অ্যান্ড আ হাই লেভেল ওভারভিউ অফ স্ট্রাকচার অফ টিপিক্যাল কম্পাইলার জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল জানার চেষ্টা করব যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের ফর্মগুলো কেমন হতে পারে, কি কি ফর্ম হতে পারে, এবং একটা কম্পাইলারের টিপিক্যাল কম্পাইলারের স্ট্রাকচারটা কেমন হয়। আবার বলছি, এটা হচ্ছে হাই লেভেল ওভারভিউ, কারণ প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বাট যেহেতু আমাদের এই কোর্সে অতটা সময় নাই, সেজন্য আমরা হাই লেভেল ওভারভিউ দেখব, ঠিক আছে? ওকে, লেটস মুভ অন টু দ্য ডেফিনেশন অফ আ কম্পাইলার। ফার্স্ট দেখো সবাই, a compiler is a program that can read a program in one language, the source language, and translate it into an equivalent program in another language, the target language. Okay, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে translate it into an equivalent program. সো একটা ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রাম আমরা লিখবো, সেটাকে কম্পাইলার ট্রান্সলেট করবে ঠিক একইভাবে। ট্রান্সলেট করার সময় এটা খেয়াল করতে হবে যাতে যে সোর্স ল্যাঙ্গুয়েজটা ছিল বা সোর্স প্রোগ্রামটা ছিল, আমাদের টার্গেট প্রোগ্রামটা যাতে সোর্স প্রোগ্রামের ইকুইভ্যালেন্ট হয়, ঠিক আছে? সেম প্রোগ্রাম না হলে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না, ঠিক আছে? সো আমাদের সোর্স প্রোগ্রাম যেটা থাকবে ডেফিনেটলি কোনো একটা ল্যাঙ্গুয়েজে থাকবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, সেটা থেকে আমাদের একটা টার্গেট প্রোগ্রামে নিয়ে যেতে হবে এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ হবে সেটা। টার্গেট ল্যাঙ্গুয়েজটা আমাদের কি হওয়া উচিত? যেটা মেশিন বুঝে, দ্যাট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত টিপিক্যালি। ওকে, আমি যে কথা একটু আগে বললাম যে টিপিক্যালি কি হয়, একটা কম্পাইলার সেগুলোকে বলা হয় যারা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল প্রোগ্রামিং এ যায়। এখানে নেক্সট পয়েন্টে লেখা আছে, দ্য নেম কম্পাইলার ইজ প্রাইমারিলি ইউজড ফর প্রোগ্রামস দ্যাট ট্রান্সলেট সোর্স কোড ফ্রম আ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু আ লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট অ্যান এক্সিকিউটেবল প্রোগ্রাম। এক্সিকিউটেবল প্রোগ্রাম যেটা আমাদের কম্পিউটার এক্সিকিউট করবে বা রান করবে। এখন শুধুমাত্র ট্রান্সলেট করাই কিন্তু আমাদের উদ্দেশ্য না। দেখো, an important role of the compiler is to report any errors in the source program that it detects during the translation process. So ট্রান্সলেশন প্রসেসের সাথে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, দ্যাট মিনস কম্পাইলারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরর রিপোর্ট করা। যখন ট্রান্সলেশনটা করবে তখন সে এরর গুলাও ডিটেক্ট করার চেষ্টা করবে এবং রিপোর্ট করবে, ঠিক আছে? সো আমাদের কম্পাইলার দুইটা কাজ বুঝলাম, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, এবং দ্য টাইম অফ ট্রান্সলেটিং এরর ডিটেক্ট করা এবং রিপোর্ট করা। এখন আমরা কম্পাইলার থেকে যে টার্গেট প্রোগ্রামটা পাবো, কম্পাইলার আমাদের কি আউটপুট দিচ্ছে? একটা টার্গেট প্রোগ্রাম দিচ্ছে। এখানে দেখো আমরা দিচ্ছে হচ্ছে সোর্স প্রোগ্রাম
দেন আমরা ইন রিটার্ন পাচ্ছি হচ্ছে টার্গেট প্রোগ্রাম থ্রু কম্পাইলার। ওকে, টার্গেট প্রোগ্রামটার কাছে যদি আমরা ইনপুট দেই, সে কিন্তু তখন এক্সিকিউট করতে পারবে ইনপুটটাকে এবং একটা আউটপুট দিবে। ঠিক আছে, কারণ টার্গেট প্রোগ্রামটা হচ্ছে মেশিন এক্সিকিউট করতে পারবে এবং সেই অনুযায়ী আমরা তৈরি করেছি, দ্যাট মিনস কম্পাইলার তৈরি করেছে আর কি। অ্যানাদার ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ প্রসেসর, দেখো সেটাকে আমরা বলছি ইন্টারপ্রিটার। আমরা এতক্ষণ দেখছিলাম কম্পাইলার, সেটাও একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ইন্টারপ্রিটারও একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর। দেখো এটাকে কি বলা হচ্ছে বা পার্থক্যটা কি আসলে। It is another common kind of language processor. Instead of producing a large target program as a translation, an interpreter appears to directly execute the operations specified in the source program on inputs supplied by the user. আবার বলছি, instead of producing a target program, যেটা কম্পাইলার করতো, কম্পাইলার উদ্দেশ্য ছিল একটা টার্গেট প্রোগ্রাম আউটপুট হিসেবে দেওয়া বা প্রডিউস করা। এখানে বলা হচ্ছে instead of producing a target program as a translation, an interpreter appears to directly execute the operations specified in the source program on inputs supplied by the user. মানে ইন্টারপ্রিটার কি করে, ইন্টারপ্রিটার কিন্তু একটা প্রোগ্রাম দেয় না, অ্যাকচুয়ালি সরাসরি আউটপুটই দেয়, কারণ সোর্স প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো সে এক্সিকিউট করে। ওকে, এবং ইউজার থেকে যে ইনপুট পায় সেই ইনপুট গুলা ওই এক্সিকিউশনের সময়ই রান করে দেয়। তাহলে কি হবে, আমরা অ্যাকচুয়ালি আউটপুটটা পাবো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটু বোঝা। দেখো, the machine language target program produced by a compiler is usually much faster than an interpreter at mapping inputs to outputs. ইনপুট থেকে আউটপুট পাওয়ার ক্ষেত্রে যদি আমরা টার্গেট প্রোগ্রাম চিন্তা করি এবং ইন্টারপ্রিটার চিন্তা করি, বেশ কম্পাইলার এবং ইন্টারপ্রিটার কোনটা ফাস্টার হবে? ফার্স্ট অফ অল চিন্তা করলো কম্পাইলার কি করে। কম্পাইলারের কাজটাই হচ্ছে একটা সোর্স প্রোগ্রামকে টার্গেট প্রোগ্রামে তৈরি করে দেয়া, দ্যাটস ইট, তার কাজ শেষ। এখন টার্গেট প্রোগ্রামটা কি, সেটা হচ্ছে মেশিনে এক্সিকিউটেবল একটা প্রোগ্রাম। কারণ তার কাছে যখন আমি একটা ইনপুট দিব, সে সেটা রান করবে, এক্সিকিউট করে আউটপুট দিবে আমাকে। তার কিন্তু আর কোনো কাজ নেই, সে জাস্ট ইনপুটটা নেবে, এক্সিকিউট করবে, রান আউটপুট দিবে, দ্যাটস ইট। আর ইন্টারপ্রিটার কি করে, ইন্টারপ্রিটার কিন্তু কোনো টার্গেট প্রোগ্রাম দেয় না, সে সোর্স প্রোগ্রামও নেয়, ইনপুটও নেয় এট দ্য সেম টাইম, নেওয়ার পর সেটা প্রসেস করে, এক্সিকিউট করে এবং আউটপুট দেয়। তার মানে এখানে কিন্তু ট্রান্সলেশন এর প্রসেস, এক্সিকিউশনের প্রসেস সব একসাথে হচ্ছে। ঠিক আছে, তাহলে খুবই মানে ইজিলি এটা অনুমেয়, আমরা এটা বুঝতে পারি, ইমাজিন করতে পারি যে আমরা যদি টার্গেট প্রোগ্রামে ইনপুট দেই, সেখান থেকে আউটপুট পাওয়াটা ডেফিনেটলি ইন্টারপ্রিটার চেয়ে ফাস্টার হবে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। আবার একটা চিন্তা করো, এখানে আমরা জানি তো শুধুমাত্র মানে ট্রান্সলেট করা বা আউটপুট দেওয়াই হচ্ছে আমাদের কাজ না, মূল কাজ না, আমাদের আরো কাজ আছে, সেটা হচ্ছে এরর ডিটেক্ট করা এবং রিপোর্ট করা। সেই ক্ষেত্রে কোনটা ফাস্টার হবে, কম্পাইলার আর ইন্টারপ্রেটার? দেখো, বা ইফেক্টিভ হবে। An interpreter, however, can usually give better error diagnostics than a compiler because it executes the source program statement by statement. আমরা এটা জানার আগে নিজেরাই চিন্তা করতে পারি যে যখন কম্পাইলার ইন্টারপ্রেট করে বা কম্পাইলার ট্রান্সলেট করে, তখন কিন্তু তার কাছে কোনো ইনপুট থাকে না, জাস্ট ট্রান্সলেট করে একটা টার্গেট প্রোগ্রাম দিয়ে দেয়। কিন্তু ইন্টারপ্রিটের সময় ইন্টারপ্রিটার কি করে, সে ট্রান্সলেশন করে আবার ইনপুট দিয়ে এক্সিকিউট করে। তাহলে ডেফিনেটলি যদি আমি এরর ডায়াগনস্টিক্স কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রিটার বেটার কাজ করবে, কারণ তার কাছে ইনপুট থাকে, সে এক্সিকিউট করে বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল, তাই না? সো কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটার এরর ডায়াগনস্টিক্স এর ক্ষেত্রে বেটার রেজাল্ট দিবে। এখন যখন একটা প্রোগ্রামকে ট্রান্সলেট করা হয়, শুধুমাত্র কম্পাইলার দিয়ে কিন্তু কাজ আমাদের হয় না অনেক সময়, কিন্তু সেটাই এখানে বলা হচ্ছে। দেখো, ইন এডিশন টু আ কম্পাইলার, সেভারাল আদার প্রোগ্রামস মে বি রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান এক্সিকিউটেবল টার্গেট প্রোগ্রাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে সোর্স প্রোগ্রাম থেকে টার্গেট প্রোগ্রাম পাওয়া, কিন্তু এই কাজটা শুধুমাত্র সবসময় কম্পাইলার করতে পারবে তা কিন্তু না, কম্পাইলার অনেক সময় হেল্পের প্রয়োজন হয়, দ্যাট ইজ অন্য অন্য প্রোগ্রাম নিতে হতে পারে। যেমন কি কি ক্ষেত্রে হতে পারে, খেয়াল করো। সোর্স প্রোগ্রাম may be divided into modules stored in separate files.
এই কাজটা কিন্তু আমরা করি অহরহ। আমরা যখন একটা বড় প্রোগ্রাম লিখি তখন সেপারেট ফাইলে সেপারেট মডিউলে আমরা ভাগ করে ফেলি প্রোগ্রামটাকে, তাই না? So the task of collecting the source program is sometimes entrusted to a separate program called preprocessor. যখন এরকম এমন হয় যে একটা প্রোগ্রাম অ্যাকচুয়ালি একটা ফাইলের মধ্যে নাই, এটা সেপারেট ফাইলে ডিভাইডেড মডিউল আকারে, তখন কম্পাইলার তো সরাসরি সেটার উপর কাজ করতে পারবে না। তখন কি করা হয়, তখন একটা আলাদা প্রোগ্রামের কাছে এটার দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে তুমি সবগুলো ফাইল থেকে সোর্স প্রোগ্রামটা কালেক্ট করো এবং এক জায়গায় করে দাও, বা একটা মডিফাইড প্রোগ্রাম তৈরি করে দাও, ঠিক আছে? সেটাকে আমরা বলছি প্রি প্রসেসর। সো প্রসেস করার আগে প্রি প্রসেসর কাজ হচ্ছে যদি প্রোগ্রামটা সেপারেট ফাইলে থাকে তাহলে সেই ফাইলগুলোকে একসাথে করা এবং একটা মডিফাইড সোর্স প্রোগ্রাম তৈরি করে দেয়া। এখন অনেক সময় কম্পাইলার তোমরা কি জানি যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে, ঠিক আছে? এখন অনেক সময় এমন হতে পারে যে সেটা টার্গেট প্রোগ্রামটা অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজের না। আমরা জানি মেশিন ল্যাঙ্গুয়েজ হইতে হবে কম্পিউটারে রান করার জন্য, এক্সিকিউট করার জন্য। বাট এরকম এমন হতে পারে যে কম্পাইলার যে টার্গেট প্রোগ্রামটা দিল সেটা অ্যাকচুয়ালি মেশিন প্রোগ্রামে না, অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে। ফর সে এখানে দেখো লেখা আছে the modified source program is then fed to a compiler। তার মানে প্রিপ্রসেসর যে প্রোগ্রামটা দিছে মডিফাই করছে, দ্যাট মিন্স সব কালেক্ট করে একসাথে তৈরি করছে, সেটা তখন কম্পাইলারকে দেওয়া হয়। তারপর কি হয়, the compiler may produce an assembly language program as its output। এখানে কি বলা হলো, the compiler may produce an assembly language program as its output। তার মানে কম্পাইলার যেটা আগে বললাম সবসময় টার্গেট মেশিন ল্যাঙ্গুয়েজে আউটপুট দিবে, দ্যাট ইজ টার্গেট প্রোগ্রাম দিবে, সেটা কিন্তু নাও হতে পারে। যেমন এক্ষেত্রে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও আউটপুটটা আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি প্রোগ্রাম রান করতে পারবে না, সরি কম্পিউটার রান করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের অন্য কাজ করতে হবে। কিন্তু এইটা কেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আউটপুট কেন আসবে, দেখো লেখা আছে বিকজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ইজিয়ার টু প্রডিউস অ্যাজ আউটপুট অ্যান্ড ইজিয়ার টু ডিবাগ। কারণ এটা এর দুইটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা প্রডিউস করা ইজিয়ার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং এটা ডিবাগ করা সহজ, ঠিক আছে? তো এই দুটো কারণে অনেক সময় কম্পাইলার করে কি টার্গেট প্রোগ্রামটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেয়। তো ধরো কোনো কম্পাইলারের কাজ হচ্ছে সে সোর্স প্রোগ্রামটা নিয়ে, সোর্স প্রোগ্রাম যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, সেটাকে সে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আউটপুট হিসেবে দিল, টার্গেট প্রোগ্রাম হিসেবে দিল। এখন আমরা কি করবো সেটাকে, আমাদের তো উদ্দেশ্য মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া, সেটাকে দেখো the assembly language is then processed by a program called assembler that produces relocatable machine codes as its output। সো আমরা বুঝলাম যদি এমন হয় যে কম্পাইলারটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আউটপুট দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের আরো একটা প্রোগ্রাম দরকার, সেটা হচ্ছে অ্যাসেম্বলার বলবো তাকে আমরা অ্যাসেম্বলার। সে করবে কি, এই প্রোগ্রামটাকে নিয়ে প্রসেস করবে এবং রিলোকেটেবল মেশিন কোডে পরিণত করবে, আউটপুট দিবে। দ্যাট মিন্স আমাদের যে উদ্দেশ্য ছিল মেশিন কোড পাওয়া, সেটা আমরা পেয়ে যাব এই প্রোগ্রামটার সাহায্যে, ঠিক আছে? এখানেই কিন্তু শেষ না, আরো একটা প্রবলেম হতে পারে। দ্যাট মিন্স সেটা হচ্ছে প্রবলেম না, অ্যাকচুয়ালি সিনারিও। অনেক সময় দেখা যায় অনেক বড় প্রোগ্রাম, লাস্ট প্রোগ্রামগুলো সেগুলো হয় কি ভেঙে ভেঙে কম্পাইল করা হয়। তো একসাথে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এমন হতে পারে যে বিশাল প্রোগ্রাম একসাথে করতে গেলে অনেক সময় লাগবে, বা রিসোর্সের প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা করবো কি, ভেঙে ভেঙে কম্পাইল করা হয়, ঠিক আছে? তো যখন ভেঙে ভেঙে কম্পাইল করা হবে ডেফিনেটলি আউটপুটও ভেঙে ভেঙে আসবে। তো ধরো 5টা ফাইলে আমার আউটপুট আসছে, আমি 5টা মডিউলে কম্পাইল করছি, সো আমাদের 5টা ফাইলে আউটপুট আসছে। এখন এই আউটপুট একটা প্রোগ্রাম তো অ্যাকচুয়ালি ছিল এক, এখন যদি 5টা প্রোগ্রামে আসে, 5টা ফাইলে আসে, তাহলে আমরা এটাকে কিভাবে রান করবো মেশিনে? সেপারেটলি রান করা যাবে না, রান করার সময় তো আমার একটা ভাবেই রান করতে হবে। তখনই আসে হচ্ছে লিঙ্কার এবং লোডারের কাজ। দেখো লিঙ্কার অ্যান্ড লোডার, আগে খেয়াল করো কি লেখা আছে, লার্জ প্রোগ্রামস আর অফেন কম্পাইলড ইন পিসেস, সো দ্য relocatable machine code may have to be linked together with other relocatable object files and library files into the code that actually run on the machine। যখন বড় প্রোগ্রামকে ভেঙে পিসে পিসে কম্পাইল করা হবে তখন ডেফিনেটলি মেশিন কোড আলাদা আলাদা হবে, সেপারেট ফাইল আসবে, সেগুলোকে কি করার প্রয়োজন হতে পারে, লিঙ্ক করার প্রয়োজন হতে পারে। ধরো ফাইল নাম্বার 1, দেন ফাইল নাম্বার 2, দেন ফাইল নাম্বার 3, এগুলো লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে, অ্যাড্রেসের সাহায্যে, মেমরি অ্যাড্রেসের সাহায্যে। সো এই লিঙ্কারের কাজগুলো করে, লিঙ্কিং এর কাজগুলো করা হচ্ছে লিঙ্কার, এটাকে লিঙ্কার বলা হয়। দেখো দ্য লিঙ্কার রিজলভস এক্সটার্নাল মেমরি
addresses where the code in one file may refer to a location in another file. এই কথাটা মানে হচ্ছে ধরো একটা ফাইলে কিছু কোড আছে এবং এই কোডের পরবর্তী অংশ কোথায় সেটা ওই ফাইলে একটা অ্যাড্রেস দেওয়া আছে। সো ওই অ্যাড্রেস ধরে আমাকে সেই ফাইলে যেতে হবে, ঠিক আছে? সো এই লিঙ্কিং এর কাজটুকু করা হচ্ছে লিঙ্কার। আর যখন লিঙ্কিং কাজ হয়ে যাবে তখন কি করতে হবে? এই প্রোগ্রামটাকে লোড করতে হবে একসাথে এক্সিকিউটেবল অবজেক্ট ফাইল হিসেবে মেমোরিতে। সেই কাজটুকু করা হচ্ছে লোডার। সো অনেক সময় আমাদের শুধুমাত্র কম্পাইলার দিয়ে কাজ না হতে পারে, কম্পাইলারের সাথে আমাদের কিছু প্রয়োজনীয় প্রোগ্রাম লাগতে পারে, যেমন প্রি প্রসেসর, তারপর হচ্ছে অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার, এগুলো লাগতে পারে, ঠিক আছে? তো এগুলো ইউজ করে আমরা সোর্স প্রোগ্রাম থেকে টার্গেট মেশিন কোড পেতে পারি, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে আর ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। ল্যাঙ্গুয়েজকে প্রসেস করার জন্য একটা সিস্টেম হচ্ছে একেবারে প্রথম থেকে সোর্স প্রোগ্রাম থেকে টার্গেট মেশিন কোড পর্যন্ত পাওয়াটাকে বলা হচ্ছে। ওকে, এখন আমাদের মূল কনসার্ন হচ্ছে কিন্তু এগুলা না, প্রিপ্রসেসর না, অ্যাসেম্বলার না, লিঙ্কার, লোডার না। আমাদের মূল, আমরা এই কোর্সের কনসার্ন হচ্ছে কম্পাইলার, ঠিক আছে? সো আমরা কম্পাইলার এখন একটা স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব। দেখো, স্ট্রাকচার অফ আ কম্পাইলার। ফার্স্ট কম্পাইলার কাছে কি যাবে? একটা সোর্স প্রোগ্রাম যাবে, ঠিক আছে? সেটা আসতে পারে প্রিপ্রসেসর থেকে, প্রিপ্রসেসর থেকে মডিফাই হয়ে আসছে এমন হতে পারে, অথবা সরাসরি একটা সিঙ্গেল ফাইল হতে পারে যেটা সরাসরি ইউজার লিখছে। আমরা যেমন ইউজুয়ালি আমরা যেমন প্রোগ্রাম লিখি, ছোট্ট প্রোগ্রাম, এগুলো ডেফিনেটলি প্রিপ্রসেস করার তেমন প্রয়োজন থাকে না। সো সেই ক্ষেত্রে সোর্স প্রোগ্রাম বা ক্যারেক্টার স্ট্রিমকেই আমরা ইনপুট হিসেবে দেখছি। সেটা ইউজার থেকে আসতে পারে অথবা প্রিপ্রসেসর থেকে প্রসেসড হয়ে আসতে পারে, ঠিক আছে? এখন সোর্স প্রোগ্রামটাকে আমরা সময় ক্যারেক্টার স্ট্রিম বলবো, এটা একটু মনে রাখতে হবে। প্রোগ্রামটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টার স্ট্রিমই, তাই না? যখন একটা প্রোগ্রাম লিখি সেখানে কি থাকে? স্ট্রিম অফ ক্যারেক্টার্সই থাকে, আর কিছুই থাকে না, ঠিক আছে? এটা আমাদের কাছে তো একটা মিনিং আছে, আমরা বুঝে শুনে লিখি একটা সিনট্যাক্স অনুযায়ী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স অনুযায়ী একটা মিনিং আছে তার। কিন্তু কম্পিউটারের কাছে সেটা কি? শুধুমাত্র স্ট্রিম অফ ক্যারেক্টার্স, নাথিং এলস। এরপরে দেখো কতগুলো ভাগে ভাগ করা হয় কম্পাইলারটাকে। ফার্স্ট, এক নম্বর স্টেপ, লেক্সিক্যাল অ্যানালাইজার, দেন সিনট্যাক্স অ্যানালাইজার, দেন সিম্যান্টিক অ্যানালাইজার, then intermediate code generator, after that machine independent code optimizer, then code generator, then machine dependent code optimizer. ওকে, সাতটা ভাগে ভাগ করা হয় নরমালি। অনেক ক্ষেত্রে দেখা যায় বইয়ে মানে অন্যভাবে ভাগ করা যায়, বাট মূল কাজ একই, সেটা আমরা ধীরে ধীরে শিখবো। আমরা এখন এরপরে দেখো লেফট সাইডে আছে সিম্বল টেবল ম্যানেজমেন্ট এবং রাইট সাইডে আছে হচ্ছে এরর হ্যান্ডলিং এন্ড রিকভারি। ওকে, সো মোট 8টা স্টেপ, কিন্তু এই যে নাম্বার 8 এবং নাম্বার 9 এটা হচ্ছে আমাদের মানে হেল্পিং হ্যান্ড টাইপ, সাহায্য করার জন্য, ঠিক আছে? এটা আমরা পরে যখন পড়বো তখন বুঝতে পারবা কিভাবে কাজ করে। সো আমাদের এরপরে কাজ হচ্ছে, এরপর আমরা ক্লাসগুলোতে আমরা শিখবো লেক্সিক্যাল অ্যানালাইজার কিভাবে কাজ করে, সিনট্যাক্স অ্যানালাইজার কিভাবে কাজ করে, সিম্যান্টিক অ্যানালাইজার কিভাবে কাজ করে, ঠিক আছে? প্রত্যেকটা আমরা ভেঙে ভেঙে দেখবো ইনশাআল্লাহ। ফার্স্ট আমি আইডিয়া দিই। লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হচ্ছে, ফার্স্ট যে ক্যারেক্টার স্ট্রিমটা আসে, জাস্ট চিন্তা করো, যেটা সহজে বললে তোমরা এখন বুঝতে পারবা, সেটা হচ্ছে ধরো তোমরা যখন প্রোগ্রাম লিখো তখন প্রোগ্রামের মাঝে কিন্তু অনেক কমেন্টস থাকে। অনেক সময় আমরা কমেন্ট করে রাখি বিভিন্ন কাজ যা আমার মনে রাখার জন্য বা সুবিধার ক্ষেত্রে। এখন চিন্তা করি এই কমেন্ট গুলা, এগুলা তো ডেফিনেটলি আমাদের এক্সিকিউশনের পার্ট না, তাই না? আমরা যে কোডটা লিখি, এই কোডটা যে মানে যে কাজের জন্য করি সেই কাজটা করার জন্য কিন্তু আমাদের কমেন্ট গুলো এক্সিকিউশনের কোনো প্রয়োজন নাই, এই জন্য সেগুলো কমেন্ট বলা হয় বা কমেন্ট করে রাখা হয়। তো এখন আমি যদি কম্পাইল করতে চাই তখন কি সেগুলোকে আমি নিব, ওগুলো নিয়ে আমি কাজ করব? কোনো প্রয়োজন নাই কিন্তু। সো ওই কমেন্ট গুলোকে বাদ দিয়ে দেওয়া কিন্তু আমাদের ফার্স্ট এই যে স্টেপ 1, দ্যাট ইজ লেক্সিক্যাল অ্যানালাইজার, এখানেই কাজগুলো হয়, ঠিক আছে? সো কমেন্ট গুলো বাদ দেওয়া, এক্সট্রা স্পেস, অনেক সময় আমরা স্পেস দিই, তাই না? ধরো একটা ব্লক লিখলাম, ফর লুপ লিখলাম, তো আমরা বডিটা একটু মানে স্পেসিং করে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ইফ এলসে ব্লক লেখার সময় স্পেসিং করে তো সুবিধা হয়। এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দেখতে সুবিধার জন্য। আমি যদি স্পেসটা না দিতাম তাহলে কিন্তু প্রোগ্রাম কাজ হতো না, অবশ্যই হতো কিন্তু, ঠিক আছে? সো এই স্পেসিং গুলো বাদ দিয়ে দেওয়া হয়, এক্সট্রা স্পেসিং গুলা। সো বাদ দিয়ে শুধুমাত্র আমাদের যেটুকু
কোড, প্রয়োজনীয় অংশ, সেটুকুই মাত্র নিয়ে কাজ করা হয় এবং সেইটা তৈরি করার কাজ হচ্ছে দায়িত্ব কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজারের উপরে। ঠিক আছে, এখানে আরো কিছু কাজ আছে, সেগুলো এখন বললে তোমরা বুঝবে না, এগুলো পরে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে, এরপর সিনট্যাক্স অ্যানালাইজার, যেখানে সিনট্যাক্টিক্যাল এররগুলো দেখা হয় বা সিনট্যাক্টিক্যালি কারেক্ট কিনা সেটা চিন্তা করা হয়, সিমেন্টিক্যালি কারেক্ট কিনা চিন্তা করা হয়। দেন আমাদের ইন্টারমিডিয়েট কোড তৈরি করা হয় একটা, যে কোডটা আমাদের দুইটা ফেসকে জয়েন করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেটা পরে নেক্সট পার্টে দেখছি, এই লেকচারের মধ্যেই আছে। তো এনিওয়ে, তো আমরা এগুলো প্রত্যেক ভাগে ভাগে ইনশাল্লাহ দেখবো পরে। আপাতত জাস্ট জেনে রাখো যে মেজর phases of a compiler with phase inputs and outputs. সো মেজর ফেজ গুলো কি কি এবং প্রত্যেকটা ফেজ থেকে ইনপুটটা কি আউটপুটটা কি, জাস্ট একটু দেখে রাখো মনে রাখার জন্য বা একটা আইডিয়া থাকার জন্য। ঠিক আছে, এখন দেখো, the structure of a compiler can be mapped into two parts, analysis and synthesis. অ্যানালাইসিস কে বলা হয় ফ্রন্ট এন্ড আর সিনথেসিস কে বলা হয় ব্যাক এন্ড। ওকে, অ্যানালাইসিস ফেজের কাজ কি দেখো, অ্যানালাইসিস ফেজ রিডস দ্য সোর্স প্রোগ্রাম এন্ড স্প্লিটস ইট ইনটু মাল্টিপল টোকেনস এন্ড কনস্ট্রাক্টস দ্য ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন অফ দ্য সোর্স প্রোগ্রাম। টোকেন কি, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন কি, আমরা পরে দেখবো, চিন্তার কিছু কোনো কারণ নাই, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য বলে রাখা হচ্ছে। অ্যানালাইসিস ফেজের কাজ হচ্ছে সোর্স প্রোগ্রামটা ইনপুট হিসেবে নেওয়া এবং সেগুলোকে স্প্লিট করে ভেঙে ভেঙে টোকেন তৈরি করা। ঠিক আছে, এবং ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি করে দেয়া। এর মাঝে এই কাজটুকু করার সময় সে কি করে, ইট অলসো চেকস অ্যান্ড ইন্ডিকেটস দ্য সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক এরর্স অফ দ্য সোর্স প্রোগ্রাম। এটা কিন্তু আমরা বলছি অ্যানালাইসিস ফেজ। ঠিক আছে, সো এর মধ্যে সিনট্যাক্স সিমেন্টিক এররও চলে আসছে, তার মানে লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজ, সিনট্যাক্স অ্যানালাইজার ফেজ, সিমেন্টিক অ্যানালাইজার ফেজ, সবগুলো কিন্তু অ্যানালাইসিস ফেজের মধ্যে পড়ছে। ঠিক আছে, it collects information about the source program and prepares the symbol table. Symbol table will be used overall compilation process. Symbol table কি তোমরা জানো না, বাট আইডিয়া দিয়ে রাখি একটু, সেটা হচ্ছে এই সিম্বল টেবলের মধ্যে আমরা আইডেন্টিফায়ার ইউজ করি। ধরো প্রোগ্রাম সম্পর্কে ভ্যারিয়েবল নেম লিখলাম। ঠিক আছে, এই ভ্যারিয়েবল নেম কিন্তু আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত যায় না। ওকে, এটা একটা রেফারেন্স যায়। সো এই রেফারেন্স গুলাই আইডেন্টিফায়ার সম্পর্কে ইনফরমেশন রাখা, তার ভ্যালু আপডেট হলে সেগুলো রাখা, সেগুলো হচ্ছে সিম্বল টেবলের কাজ। এই সিম্বল টেবল তৈরি হয় কিন্তু অ্যানালাইসিস ফেজে, এবং এটা পুরো কম্পাইলেশন প্রসেস মধ্যে দিয়েই কাজে লাগে। and this is called as the front end of a compiler. So এটাকে আমরা front end বলছি। যে synthesis phase, it will get the analysis phase input, intermediate dimension and symbol table and produces the target machine level code. Okay, so analysis phase থেকে যে আউটপুটটা পাচ্ছে সেটা হচ্ছে এই ফেজের ইনপুট, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন এন্ড সিম্বল টেবল। তারপরে সে কি করে, বিভিন্ন স্টেপে বিভিন্ন ফেজে প্রসেস করে এটাকে মেশিন লেভেল করে নিয়ে যায়, এটাকে আমরা ব্যাক এন্ড বলা হয়। ঠিক আছে, সো এটুকু ছিল আমাদের ফার্স্ট লেকচার বা ইন্ট্রোডাকশন টু কম্পাইলার্স। দুটো ছোট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কম্পাইলার এন্ড অ্যান ইন্টারপ্রেটার। তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে ফেলছো পার্থক্যটা কি, and what are the advantages of a compiler over an interpreter and an interpreter over a compiler. এগুলো আমার মনে হয় লেকচার টু যতটুকু শুনছো এটার মধ্যেই আনসারটা লুকে আছে, বলে ফেলছে অলরেডি। আর বুঝতে না পারলে একবার দেখবা, দেখলে আমার মনে হোক সহজে বুঝতে পারবা। ঠিক আছে, সো এইটুকু ছিল আমাদের লেকচার আজকের মতো, ফার্স্ট লেকচারটা। নেক্সট লেকচার থেকে আমরা ইনশাআল্লাহ অন্য টপিক পড়া শুরু করবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।